বর্ষণ বনের খোঁজে বেড়ানোর গল্প লিখে রাখতে ইচ্ছে করে সারানোর ওষুধ হিসেবে। এবারের জায়গাগুলোর অনেকগুলো নাম আমিও জানতাম না যাওয়ার আগে। ছুটি জুটেছে জুলাই মাসে, মুলুক জুড়ে বৃষ্টি আসে। আসুক না, না হয় তাকেই নেমন্তন্ন করতেই যাওয়া যাক পশ্চিম ঘাটে। প্রায় বিনা প্ল্যানে কেটে ফেলা প্লেনের টিকিট। সুমন্ত্রর সঙ্গে কথা হতে ও দিয়েছিল অমল কালের নাম। প্রস্তুতি বলতে অমলের সঙ্গে পাক্কা দুবার ওই মিনিট চারেকের কথা হয়েছে। মা আর মঙ্গলকে নিয়ে যখন দমদমে পৌঁছলাম বেশ ভয় ভয়ই করছিল। এদিকটা আমার একেবারে অজানা, কেমন লাগবে, কেমন হবে ব্যবস্থা সব। প্রস্তুতি লম্বা নয়, কাজের হলেই কেল্লা ফতে। প্রফেসর শঙ্কু কিংবা ধ্রুবরাঠের মতোই অমল একাই 100। ভিগুয়ানের ভোর। ক্রান্তি ফ্লেমিঙ্গো পয়েন্ট বলে যে হোমস্টেতে আমরা ছিলাম তার সেরা জায়গা হলো বিশাল বারান্দাটা। সকাল 6টায় বেশ শীত শীত ভাব। সূর্যি মামাও আমার সঙ্গে একই স্লটে ছুটি নিয়ে ধাঁ। অমলের নতুন স্করপিও বসে গ্রামের রাস্তা ছেড়ে এগোনো গেল। বৃষ্টি এলো, তার সঙ্গে একটু আলোও ফুটলো। ঘ্যাচ করে ব্রেক কষে অমল পাশের রাস্তার দিকে দেখালো। একদল রেনকোয়েল ভোরের বৃষ্টিতে সেরে নিচ্ছে মর্নিং ওয়াক। ক্যামেরা বেচারা আড়ামোড়া ভাঙার সুযোগটুকুও পেল না। ইদানিং পাখি দেখতে বেরোনো হয়ে ওঠে না, তাই অনেক পাখি আমার অদেখা। রেনকোয়েল তাই লাইফার। আরেকটু আলো ফুটতে টের পেলাম এক দিগন্ত বিস্তৃত মাঠ চিরে চলে গিয়েছে ছিপছিপে কালো পিচের রাস্তা। এ পৃথিবীর দীর্ঘতম রানওয়ে থেকে এবার আমার ওড়ার পালা। দূরে কিছু কিছু জায়গায় একটু চিকচিক করছে, ওগুলো জল। রাস্তার ধারে বা পুরো জায়গাটা জুড়েই সারা রাতের বৃষ্টি বা সকালের কুয়াশায় ভেজা গুল্ম জাতীয় ঝোপঝাড়। কোনো বড় গাছ বা বাড়ির সঙ্গে দেখা হয় না চোখের। ভীমা নদীর বাঁধ উজনি ড্যামের ব্যাকওয়াটারে নাকি ডুবে থাকে এই প্রায় 90 বর্গ কিলোমিটার মাঠটা। আর কি কি পাখি কোথায় দেখলাম তার লিস্ট বেশ লম্বা। তবে জেনার দেখা পাওয়ার লোভেই শারদ পাওয়ারের পাড়ায় আসা তেনারা কজন ছিলেন। শীতের মাইগ্রেশন শেষে আমাদের হোমস্টের একেবারে সামনের জলাতেই বিরাজমান দ্য লাস্ট অফ মোহিকানস, গ্রেটার ফ্লেমিঙ্গো। প্রায় সবাই ছোটবেলা থেকে কিছু স্বপ্ন দেখে, কিছু স্বপ্নের পেটেন্ট নেওয়া থাকে। কে সবই যে বলার মতো বা কিপ্যাড যোগ্য তা হয়তো নয়, তবে নীল জলে এই গোলাপি ডানার নিঃশব্দ মখমলে কুচকাওয়াজ দেখার স্বপ্নটা একেবারে সিন টু সিন সাউথের সিনেমা থেকে টোকা টলিউডের গল্পের মতো মিলে গেল। তাই বারংবার এই ফ্লেমিঙ্গো দলটার কাছে ফিরে গিয়েছিলাম। ফ্লেমিঙ্গোর এই ছবিটা বিকেলের পড়ন্ত আলোয়। প্রকৃতি বোধহয় এভাবেই আমাদের শুধুমাত্র জিজ্ঞাসু হয়ে বেঁচে থাকার শেখার পাঠ দেয়। দুপুরের খাওয়া দাওয়ার পর গাড়ি চলল কাঠ বানোয়ারি স্যাংচুয়ারির দিকে। এ রাস্তা, যদি তাকে রাস্তা বলা চলে, মনে পড়িয়ে দেবে লবটুলিয়া বইহার আর 700 পাহাড়ের দেশ সারান্ডাকে। ভাঙা খাড়াই আর গাড়ির অগম্য রাস্তা বেয়ে উঠছে গাড়ি। ইন্ডিয়ান ট্রাউজার, চেস্টনাট বেলির স্যান্ডগ্রাউজের দল ঘুরে বেড়াচ্ছে উদাসীন রুক্ষ পাহাড়ের নির্লিপ্তি নিয়ে। চোখে পড়ছে চোখ ধাঁধানো সোনার হরিণ, চিঙ্কারা বা ইন্ডিয়ান গ্যাজেল। সালমান খানের রেফারেন্স দিলে হয়তো বুঝতে সুবিধা হবে। দুপুর গড়িয়ে বিকেল, আমাদের গাড়ি নিয়ে পাহাড়ি চত্বরটা রলি গলি পাকস্থলী ঘুরে আতিপাতি করে অমল খুঁজছে নেকড়ের দলটাকে। আকাশে এবেলা মেঘ ছিল না তেমন। লাল মাটির রং লেগে গেছে আকাশে। হেলে যাওয়া আলো পিছলে যাচ্ছে সোনালী গ্যাজেলের গা বেয়ে ইন্ডিয়ান ট্রাউজারের পালকে। বাবলা গাছের শিলুটের মাথা ঝাঁকাচ্ছে পাগল প্রকৃতি। ঘরে ফেরা পাখিদের ডাকে সন্ধে নামছে। সম্পূর্ণ অদেখা এবং অসামান্য সুন্দর এই প্রাকৃতিক দৃশ্যের সমারোহে আমরা এমনিতেই মশগুল। নাই বা পেলাম নেকড়ের দেখা। কিন্তু অমলকালে এক অদ্ভুত মানুষ। ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং শেষ করে পাওয়া বহুজাতিক কোম্পানির চাকরি ছেড়ে সে নেমেছে এই ন্যাচারালিস্ট হওয়ার পেশায়। সে এত সহজে ছাড়ার পাত্র না। অনাবিল দক্ষতায় গাড়ি নিয়ে এসে উঁকি মারছে খাদে। হ্যাঁ, আক্ষরিক অর্থেই। গাড়ির বাম্পার হাওয়ায় ভাসিয়ে এসে দাঁড় করায় তার পোষমানা মেরু ভাল্লুকের মতো স্করপিও গাড়িটাকে। প্রথম দিকে ভয় লাগলেও মগজ গ্রিন সিগন্যাল দিয়ে দেবে 2 মিনিটেই, ইউ আর এট সেফ হ্যান্ড। ও দেখিয়ে জাননি কে খেত বলে একেবারে একটা পাহাড়ের আলসেতে ঘাঁচকে বসে আবার দাঁড়ালো অমল। আমাদের অনভ্যস্ত চোখ কখনো কিছুই খুঁজে পায়নি। খেল রায় ঠিক পাচ্ছে আর দো সাব অ্যাডাল্ট বলেই সে
অ্যাক্সেলেটারে চাপ দিয়ে ঘুরিয়ে নিল গাড়ি। কোন দিক দিয়ে ওই খাদ থেকে উঠে আসতে পারে নেকড়েগুলো, আর হেলানো আলোয় ছবিটাই বা কোন দিক থেকে উঠবে ভালো, সেসব তার নখদর্পণে। একেবারে উল্টো দিকে বেশ খানিকটা গিয়ে একটা মাঠের মতো চত্বরে গাড়িটা দাঁড় করিয়ে দিল অমল। ঠিক ২-৩ মিনিটের মধ্যে সতর্ক চোখ আর কান খাড়া করে যেন প্রসেনিয়ামে প্রবেশ করলো ৩ কুশীলব। তাদের খেলাধুলো, দৌড়, চাপা গর্জনের অবিস্মরণীয় পারফরমেন্স গাড়ির জানলা থেকে স্তব্ধভাগ দেখে চলেছি আমরা। প্রায় মিনিট ২০ পরে অবিকল সেই জাঙ্গল বুকের দেখা সারপঞ্চের মতো মাথাটা উঁচু করে ডাক দিল বড় ভাই, হাউলিং যাকে বলে ইংরেজি। গাড়িতে স্টার্ট দিয়ে निर्लिप्त भावे अमल बोल, चलते हैं, जंगल का घड़ी हमें जाने के लिए बोलता है। পরের দিন সকালে অমল স্যারের গাড়ি ছাড়লো ঠিক ৫টা ৪০-এ। তার আগে আমরা এক প্রস্ত বকুনি খেয়েছি আধা ঘন্টাটা লেট করার জন্য। রাসিনের বদলে তাই আমাদের গন্তব্য হলো পাতাশ এলাকা। শিকারী পাখিদের দেখা বা ছবি তোলা স্বর্গরাজ্য এটা, কিন্তু তার জন্য শীতকালে আসতে হবে। যদিও এখন পেলাম হোয়াইট আইড বাজার্ড, রেড নেক ফ্যালকন, বনেলিস ইগল, টনি ইগল আর শর্ট-টোড স্নেক ইগল। প্রসঙ্গত বলা যায়, ভূমিরূপ আর পাখির দিক থেকে না এই এলাকাটার সাথে আমাদের ঘরের মাঝের আরশিনগর বা ঘরের পাশে আরশিনগর, পুরুলিয়ার মিল কিন্তু চোখে পড়ার মতো। ছোটবেলায় ক্যাম্প করতে যাওয়ার সময় যখন পাখি পাহাড় বা মাঠাবুরু দেখেছি, তখন জায়গাগুলো এরকমই জনবিরল এবং সুন্দরও ছিল। ভিগোয়ানের তৃতীয় দিন ভোর 4:45 বেশ ঠান্ডায় বেরোলাম রাসিনের উদ্দেশ্যে। প্রায় 70 কিলোমিটার পাড়ি দিয়ে যে জায়গাটায় আমরা ব্যর্থ হানা দিলাম হায়নার সন্ধানে, সে জায়গাটা প্রাকৃতিক সৌন্দর্য অনেকটাই ছবিতে দেখা পেরু কিংবা পাতাগোনিয়ার স্টেপ অঞ্চলের মতো। একটা বেগুনি মেঘের আকাশ আর অজস্র প্রাকৃতিক ভাস্কর্য আমাদের অপেক্ষায় ছিল। স্ট্রাইপড হায়নার দেখা পেতে সম্ভাব্য সমস্ত জায়গায় ঢু মেরেও এবারে লাভ হলো না। নাস্তার পরে রাস্তা ধরা মহাবালেশ্বরের জন্য। এর পরের জার্নির গল্পটা কবিতা হয়ে যাওয়ার গল্প। পুরো রাস্তাটাই প্রায় ভিজতে ভিজতে আসা, গাড়ির কাছে অলিক জল্পনা। হাইওয়ের প্রায় প্রতিটা বাঁকেই প্রাগৈতিহাসিক কালো পাহাড় থেকে মেঘ নেমে আসে, কখনো মালহার, কখনো দেশ রাখবে। স্বাদ বদলে কখনো ওয়াইপারের ওঠানামায় রিমঝিম রিমঝিম 1942। হোটেলের বারান্দায় দাঁড়ালে সাঁঝ স্নানে ভিজে যায় চোখের পাতা, ব্রু। দিনান্তে স্কারলেট মিনিভেটের মতো বাসায় ফেরে লাল রঙের ছাতা। ক্লান্ত নাকি বুদ্ধিমান অ্যান্ড্রয়েড স্ক্রিনের মতো কমে আসে ছুটির আলো। চায়ের গিলাস থেকে ওঠা ধোঁয়া মিশে যায় মেঘের মিছিলে। পিছল দৃশ্যরা ছবি কতটা হয় জানা যায় না, তার আগেই ঝমঝম করে আবার নেমে আসে বৃষ্টি। দৌড় দৌড় ছোট। জোনাকির মতো কিছু মন কেমন আমার সঙ্গেই বৃষ্টি থেকে বাঁচতে ঢুকে পড়ে ঘরে। বাইরে বৃষ্টি পড়ে সারাটা দুপুর, বিকেল, সন্ধ্যা জুড়ে। মহাবালেশ্বর পৌঁছানো, বৃষ্টির মধ্যেই দেখা করে আসা ব্রড টেইলড গ্রাসবার্ডের সাথে সেসবের একখান অনেকটা জারক লেবু তাড়িয়ে তাড়িয়ে খাওয়ার মতো, আবার ফিরে আসার ফিসফিসের প্রতিশ্রুতির মতো। এখানে এলে বুড়ো বয়সেও মনে হবে প্রেম যদি করতেই হয়, নায়িকার সাথে যদি হাত ধরে একটা ছাতা নিয়ে ঘুরতেই হয়, এমনও দিনে যদি তারে বলতেই হয়, তবে সেটাই পঞ্চগণিতেই, নচেত লাভ নেই। দুপা এগুলি একেবারে শুটিং স্পটের মতো মোহিনী সব জায়গা। পাহাড়ের উপর অবিকল টেবিল টপের মতোই একটা সুবিশাল ময়দান, যেখানে জংলি ফুলের মাথায় অডি Q3 আর ক্রেস্টেড বান্টিং একসাথে খেলা করে। গঙ্গা ফড়িংটা ঠোঁটে নিয়ে বাসার পথে হাঁটা দেয় টনি লাট। মেঘ রোদ বৃষ্টির কম্বো প্যাকে আমরা রওনা হই শাসবাদের পথে। কতক্ষণ কি বৃত্তান্ত সেটা বড় কথা নয়, আসল কথা হলো এই যাওয়াগুলো। চোখের সাথে কতদিন বাদে দেখা দিগন্তর, গল্পের সাথে দেখা তেপান্তর। মেঘের বাজ পাখিরা এখানে ডানা মেলে ছায়া দিতে যান। মোবাইলের টাওয়ারের ছোঁয়াচ বাঁচিয়ে কালো হয়ে আসে দিঘির জল। ধপধপে সাদা হাড় পড়ে থাকে ইতিউতি। পলিটিক্যাল কারেক্টনেসকে উড়িয়ে দিয়ে বয়ে যায় বুনো হাওয়া এক টানা। খাঁটি খিদে আর ঘষা মাজার দূষণবিহীন প্রকৃতি একটা খুব সাদামাটা গল্প লিখে চলে অজস্র অক্ষৌহিনী বছর ধরে। হয়তো কখনো কোনো মুহূর্তের ফ্রেমে মেঘদূতের টুকরো টাকরা ঢুকে পড়ে করছি, বিদিশা বা শ্রাবস্তি
যে কোনো কারোর থেকেই ধার করে নেওয়া যায় এ জায়গার অক্ষাংশ দ্রাঘিমা। এমন দিনে টের পাওয়া যায় পাণ্ডুচ্ছায় পবন প্রতয় কেতকই সুচিরেন্নই নিরারম্ভৈ গৃহর্বলি পূজামাক্লু গ্রাম চৈত্তা। সেই সব মেয়েদের আর দেখা যায় না এখানে। বেত্রবতী নদী অথবা চন্দনের বনও ফেরা। শাশ্বত এমনিতে কিজো বিজনেস সেন্টার হলেও পাহাড়ি ফিতের মতো রাস্তা বেয়ে নামার পরে হাইওয়ের লাগোয়া একটা হোটেলে একটু হাত পা ছাড়িয়ে নেওয়ার জন্য বেশ ভালো জায়গা। ছুটিও এদিকে ক্ষয়িষ্ণু। পরের দিন ভোরবেলা উঠে বাগমারার জঙ্গলে দেখা হলো হোয়াইট ভ্যালির মিনিভেটের সঙ্গে। তারপর পাহাড়ের চূড়োয় অপূর্ব ডাবলেশ্বর মন্দির চত্বরেই দেখতে পেলাম স্ট্রাইলেটেড বান্টিং আর লার্জ বিল্ড রিপিট। বাকি অংশটা ছোট্ট, ফুরিয়ে আসা ছুটির মতোই মিলিয়মান। পানভেলে ঢোকার আগেই শুরু হয়ে গেল অঝরে অবিশ্রান্ত অবিরাম বৃষ্টি। মোবাইল জানান দিচ্ছে রেড অ্যালার্ট। বোম্বাইয়ের বোমবেটে বর্ষায় সাদা হয়ে যাচ্ছে উইন্ডস্ক্রিন, হাইওয়ে। মন খারাপ। গুছিয়ে নেয়া জিনিসপত্র আর নিজেদেরও। শেষ পাতে ভিজে অস্বাভাবিক আর্দ্র ভ্যাপসা গরম আর অসামান্য সবুজ এক জঙ্গলের ভেতরে অনেকটা হেঁটে চুপচুপে ভিজে ঘাঁটি গেড়ে ঘন্টা চারেক অপেক্ষার পর ক্যামেরার সেন্সরকে চমকে দিয়ে এক ঝলক দেখা দিল ওরিয়েন্টাল ডুয়ার্ফ কিংফিশার। কর্তা গিন্নি দুজনের মিলিয়ে মিশে যৌথ অ্যাপিয়ারেন্স টাইম ওই 1.5 মিনিট মতো। অতঃপর ক্যামেরা, নস্টালজিয়া আর ম্যাজিক কার্পেট গুটিয়ে নিয়ে ফিরে চলা। মিঠে চলের দেশে আমার মিঠে জলের দেশ আমার ভিটের টানে, পেটের টানে। জানলায় হোয়াইট আইয়ের বদলে জোনাকির ঝাঁকের মতো আলো দেখে বলে ওঠা, ওই তো ওই তো দেখা যাচ্ছে কলকাতা। বাবা একটা কথা বারংবার বলতো, টুরিস্ট হওয়া খুব সহজ, ট্রাভেলার কজন হয় বল দেখি। তখন কতটা বুঝতাম কিংবা এখনো কতটা বুঝতে পেরেছি সন্দেহ আছে। তবে মনে হয় টুরিস্ট তার অবসর বা সময় বিনিয়োগ করেন ফিক্সড ডিপোজিটের নিশ্চয়তায়, যেখানে কোথায় যাব, কি কি দেখবো তার গ্যারেন্টি আছে। আর ট্রাভেলার বাজি রাখে অনিশ্চিত বিস্ময়ে, আনকোরা পথে, প্রতিটা নতুন দিনের নির্মাণে। এটা একটা দারুণ মজার খেলা, যেখানে কোনোদিন হারা যায় না।